গুরুত্বপূর্ণ। কাজে আমরা এখন যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে আমাদের এর আগে আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষা, আমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং তার সঙ্গে কয়েকটি বিষয় হয়তো জড়িত আছে আরো। আমাদের বেশ কিছু শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষাতে যে বিভাগে পাশ করে দেখা যায় যে এইচএসসি তে এসে তারা বিভাগ পরিবর্তন করে। এখন যারা এসএসসি তে মনে করেছে যে তারা যেই বিভাগে আছে সেই বিভাগে তারা ভালো করতে পারেনি বলে বা সেই বিভাগে তারা পড়াশোনাটা সেই বিভাগেই চালিয়ে যেতে চায় না বলে তারা সিদ্ধান্ত নিয়ে বিভাগ পরিবর্তন করেছে, তাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা তারা যদি মনে করেন যে না তাদের জেএসসি এবং এসএসসি মূল্যায়নের উপরে তাদের মূল্যায়ন হলে তাদের মূল্যায়নটা সঠিক হবে না, সেই রকমের চিন্তা থাকতে পারে। সেই কারণে এই বিষয়গুলো দেখবার জন্য এবং অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি, পরামর্শক কমিটি গঠন করেছি। সেই পরামর্শক কমিটিতে আমাদের একজন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান যিনি সকল বোর্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি এই পরামর্শক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, বুয়েটের একজন প্রতিনিধি থাকবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি থাকবেন এবং আমাদের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এই দুই বোর্ডের চেয়ারম্যান মহোদয়রা তারা দুজনও থাকবেন। তো আমরা আশা করছি যে তাদের পরামর্শক্রমে আমরা এই যারা বিভাগ পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে আমরা কি ধরনের সিদ্ধান্ত নেব সেই বিষয়টি নিয়ে আমাদেরকে পরামর্শ দেবেন। কাজে আমরা আমাদের এখন যে মূল সিদ্ধান্ত সেটি হলো যে আমরা জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসি এর মূল্যায়নটি আমরা করব, এটি এখন সিদ্ধান্ত। কাজেই আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্ন করতে পারেন। আর আমরা আশা করছি যে আমরা এই সকল বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ, যাতে জানুয়ারি থেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়গুলো তখন শুরু হতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? সাংবাদিক বন্ধুগণ যদি বক্সেও লিখে দিতে পারেন আপনাদের প্রশ্ন থাকলে। আপা একটি প্রশ্ন করতে চাই। আর মন্ত্রী মহোদয়, এই যে চ্যাটে কিছু মতামত মনে হয় আসছে, ওখানে আমরা দেখে। আচ্ছা আমি চ্যাটে মতামতটা দেখি তাহলে। আর সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি, সাংবাদিক মন্ত্রীকে মাননীয় মন্ত্রী, হ্যালো শারমিন, আপনি মনে কিছু বলতে চেয়েছিলেন? হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? জি বলেন, আপনি বলেন। আচ্ছা আমার একটু জানবার আগ্রহ, যেহেতু প্রায় 13 কোটি প্লাস শিক্ষার্থীর কথা আসলে ভেবে এরকম সিদ্ধান্ত হয়েছে, তাদের পরিবারের কথা ভেবে এরকম সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কিছু সংকট আসলে থেকেই যায়। অনেকে হয়তো জেএসসি বা এসএসসিটা তাদের ভালো ফলাফল হয়নি, কিন্তু এইচএসসির জন্য হয়তো তাদের ভালো প্রস্তুতি ছিল। এরকম একটা প্রশ্ন আসতে পারে যে তারা তাহলে সেই সুযোগটা হারাচ্ছে কিনা। মাননীয় মন্ত্রী।
মিউট করে দিয়েছে, মাননীয় মন্ত্রীকে মিউট করে দিয়েছে। মন্ত্রী মহোদয় আপনি এই তো, mute- আচ্ছা আচ্ছা, আমাকে কি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এরকম কিন্তু অনেক প্রশ্নই আসতে পারে, তাই না? কি হতে পারতো, এখন কি হতে পারতো সেই প্রশ্ন তো আসলে এই রকমের একটি পরিস্থিতিতে আমরা সব প্রশ্নের জবাব তো কেউই দিতে পারবে না। আম, অনেকেরই পরীক্ষা দিতে গিয়ে জেএসসি এসএসসি তে হয়তো বা একেবারে সর্বোচ্চ ভালো ফলাফল করেছে, এই এইচএসসি পরীক্ষা হলে হয়তো বা কোনো কারণে সে তার পরীক্ষা ভালো না হতে পারতো, কোনো কারণে পরীক্ষা শেষ করতে না পারতো, তেমনও তো হতে পারতো, তাই না? অনেক কিছুই হতে পারে। কি হতে পারে বা হতে পারতো সেটি তো আসলে এই মুহূর্তে বিবেচনায় তেমন ভাবে নেবার সুযোগ নেই সকলের ক্ষেত্রে। তো সেই কারণে আমাদের কাছে যা আছে, আমাদের হাতে যা আছে তার উপরে ভিত্তি করেই আমরা এই ফলাফলটি আমাদেরকে দিতে হবে। এটি সকলের সার্বিক মিনিমাম হচ্ছে কি বলতে যাচ্ছে অনলাইনে সাবমিশনের টাইম দিয়ে। আচ্ছা, আমার কথা কি মাঝখানে শুনতে পাননি? বারবার কেন মিউট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আপনার কথা এখন শোনা কি- যাচ্ছে মন্ত্রী মহোদয়। আমাদের আমি- একজনের এখানে আলোচনা হঠাৎ সামনে চলে আসায় ওনার মিউটেড ছিলেন না, কথা বলছিলেন, তাই একটু ওভারল্যাপ হয়ে গিয়েছে। আপনি আবার বলুন। আচ্ছা আচ্ছা, আমি আমি কি আবার সেই উত্তরটা বলবো নাকি ওটা শুনেছেন? না, আমার আমাকে মোটামুটি আচ্ছা, মন্ত্রী- আমাকে বোধহয় দিশা জিজ্ঞেস করেছিলেন যে আহ, শারমিন যারা একাত্তর টেলিভিশন শারমিন নীরা প্রশ্নটা করেছিলেন স্যার। নিরাজ, আচ্ছা আচ্ছা, নীরা প্রশ্ন করেছেন, ঠিক আছে। উনি জিজ্ঞেস করেছিলেন যে কেউ কি যার হয়তো জেএসসি বা এসএসসি রেজাল্ট ভালো হয়নি, আহ, কিন্তু তার এবার খুব ভালো প্রস্তুতি ছিল, আহ, তার জন্য কি এটা যে আহ, ঠিক হলো না, সেরকম কি হতে পারে না? অনেক কিছু হতে পারে। আবার যাদের ধরুন, আমি উত্তর দিয়েছিলাম একটু আগে যে যাদের জেএসসি বা এসএসসি তে হয়তো অসাধারণ ভালো ফলাফল হয়েছে, কিন্তু এই পরীক্ষার জন্য তার প্রস্তুতি তেমন ভালো ছিল না, কিংবা এই পরীক্ষায়ও ভালো প্রস্তুতি ছিল, এই পরীক্ষাটা হলে তখন কোনো কারণে গিয়ে অসুস্থতার কারণে হোক, অন্য কোনো কারণে হোক, তার পরীক্ষাটা কোনো কারণে ভালো নাও হতে পারতো। এরকম হতে কি পারে, পারতো, পারবে, সেরকম কিন্তু অনেক প্রশ্ন থাকতেই পারে। সেগুলো তো সব বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই কোনো সেটিং এই এই সবকিছু কি হতে পারতো তাকে বিবেচনায় নেবার তো সুযোগ থাকে না। তো আমরা, আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষার রেজাল্ট আছে, এর বাইরে যদি অন্য কোনো পরীক্ষার অন্য কোনো ধরনের মূল্যায়নে যেতে হয়, তাহলেই সেটি এই 13 লক্ষ পরীক্ষার্থীকে নিয়ে সেটিতে এই মুহূর্তে এই পরিস্থিতিতে যাওয়া সম্ভব নয়। আবার হয়তো কেউ বলতে পারেন যে আমরা যে এই এইচএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা দিয়েছি সেটির মূল্যায়নকে নেব কিনা। তো সেখানেও তো অনেক ধরনের সমস্যা আছে, কারণ আমরা জানি যে আমরা নিজেরাও তো এই পর্যায়গুলো পার হয়ে এসেছি, যে আসলে পরীক্ষার ঠিক আগে যত প্রস্তুতিটা হয়, যত ভালো হয়, প্রি টেস্ট বা টেস্টের আগে তো তত ভালো থাকে না। তো সেই কারণে আমরা, আর সেই ফলাফলটি যেহেতু আমাদের কাছে নেই, সেটি সকল প্রতিষ্ঠানের কাছে, এবং এই মুহূর্তে প্রতিষ্ঠানের কাছ থেকে সেই ফলাফল নিতে গেলে সেখানেও নানান ধরনের জটিলতা উদ্ভব হতে পারে। সেই কারণে আমরা, আমাদের কাছে যে দুটি পাবলিক পরীক্ষার ফলাফল আছে, যে দুটি পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সব সময় যে পাবলিক পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তাদের সবচেয়ে ভালো করবার চেষ্টা করেন, আমরা সেই দুটি পরীক্ষাতে তাদের ফলাফল সেটির বিবেচনায় আমরা এই ফলাফলটি আমরা দিতে যাচ্ছি। আচ্ছা, আপনাদের আরো প্রশ্ন আছে, আমি চ্যাট বক্স থেকে দেখে নিচ্ছি। অনেক শিক্ষার্থী বিগত পরীক্ষায় দেখা যায় ভালো করতে পারতেছে, একই প্রশ্ন। আচ্ছা, এসএসসি এবং জেএসসি কত পার্সেন্ট করে নেওয়া হবে সেটা জিজ্ঞেস করেছেন। তো সেই ক্ষেত্রে সেটিও এই পরামর্শ কমিটি তারাই আমাদেরকে বলে দেবেন। আমরা তাদের কাছ থেকেই নেব যে কত পার্সেন্ট করে নিলে সেটি ভালো হয়, সেটি বলবেন। আর হলো আরেকটা প্রশ্ন, বিশেষজ্ঞ কমিটি যদি এভাবে মূল্যায়নের পক্ষে মত না দেন তাহলে কি এই পদ্ধতি, বিশেষজ্ঞ কমিটির যে
টার্মস অফ রেফারেন্স সেটা হলো যে আমরা এই পদ্ধতিতে মূল্যায়নটি করছি, তার সঙ্গে যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রে মূল্যায়নে আমরা কি করতে পারি সেই পরামর্শটি তারা দেবেন। কাজে তারা এই মূল্যায়ন পদ্ধতি বাতিলের বোধহয় প্রশ্নটি সেখানে আসে না। আর বিশ্ববিদ্যালয় ভর্তির পদ্ধতি কি হবে সেটি বিশ্ববিদ্যালয়ে আমরা তো আশা করছি এবার আমরা সমন্বিত পদ্ধতিতেই আমরা সকল ধরনের বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা আমরা নিতে পারবো। তো সেই পরীক্ষাগুলো কিভাবে হবে সেটি সেই যে গুচ্ছ পদ্ধতিতে হবে সেই গুচ্ছ পদ্ধতিতে কিভাবে হবে সেটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করেই এবং তখনকার কোভিড পরিস্থিতি বিবেচনায় সেটির সিদ্ধান্ত গ্রহণ করা হবে, কারণ সেটির এখনো প্রায় আরো 3 মাস বাকি আছে। কাজে এই 3 মাস পরে সেই মূল্যায়নের জন্য কি পরিস্থিতি হয় তার উপরে নির্ভর করে সেই সিদ্ধান্তটি গ্রহণ করা হবে। নূরে আলম পিন্টু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, উনি মনে হয় একটা সরাসরি কোশ্চেন করতে চান। জি বলেন বলেন নিশ্চয়ই। মাননীয় শিক্ষামন্ত্রী সাউজম, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এর আগের সংবাদ সম্মেলনে একটি বিষয় বলেছিলেন যে 72 সালে যারা এসএসসি এইচএসসি পাস করেছিল তখন আমরা মানে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে ওই সময় পরীক্ষা নেওয়ার মতো অবস্থা ছিল না, কিন্তু ওই ব্যাচের শিক্ষার্থীদেরকে অনেকভাবেই ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা অনেকে মুখ থেকে শুনেছি যে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তো এরকমই আরেকটি পদ্ধতিতে আপনারা যাচ্ছেন যে এসএসসি এবং জেএসসি পরীক্ষার ফলের উপর ভিত্তি করে পরীক্ষার ফলের উপরে ভিত্তি করে এই ফলটি দেওয়া হবে। তো সেক্ষেত্রে এই শিক্ষার্থীরাও কি বৈষম্যের শিকার হবে না পরবর্তীতে চাকরির বাজারে? যে কারণ আমি একটু জানিয়ে রাখি যে চাকরির বাজারে কিন্তু যে কাছাকাছি 2-3টা ব্যাচ থাকে তারা মূলত প্রতিযোগিতা সম্মুখীন হয়। তো এই ব্যাচের শিক্ষার্থীরা কি এরকম বৈষম্যের শিকার হবে কিনা? এই 71 সালের যে আমরা পরিস্থিতিতে ছিলাম এখনো কিন্তু আমাদের একটা প্রায় এটা এখন জীবন যুদ্ধ চলছে, তাই না? তো আমাদের এদেরকে নিয়ে কোনো সমস্যা হবে কিনা আমি আশা করি এবার সমস্যাটি বৈশ্বিক, সারা পৃথিবীতেই কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি এইরকম নানান রকমের মূল্যায়নের মধ্য দিয়েই তারা পার হয়ে আসছে। কাজে এই বিষয়টি যারা চাকরিদাতা তারাও এই বিষয়টিকে বিবেচনায় নেবেন। আর অধিকাংশ ক্ষেত্রে তো আমাদের হয়তো এরা এখনই চাকরিতে যাচ্ছে না, এরা এরপরে বিশ্ববিদ্যালয়ে যাবে। কাজেই তাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের টারশিয়ারি লেভেলের তাদের রেজাল্টের উপরেই মূলত কিন্তু তাদের চাকরির বিষয়টি নির্ভর করবে। তো সেই ক্ষেত্রে হয়তো তেমন সমস্যা হবার কথা নয়, কিন্তু আর আমি আবারও বলবো যে এই অবস্থাটি তো কোনো আদর্শ অবস্থা নয়। কাজে আমরা যে সব ধরনের সমস্যাকে আমরা সমাধান করে ফেলতে পারবো তা কিন্তু একেবারেই নয়। আমাদের বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা সর্বোচ্চ ভালো কি করতে পারি সব ধরনের বিপদকে এড়িয়ে এবং জীবনের ঝুঁকি সেটিকে এড়িয়ে আমরা সর্বোচ্চ ভালো কি করতে পারি আমরা সেই চেষ্টাটি করছি। কাজে আমরা যে একেবারে সব ধরনের সমস্যা সমাধান করে ফেলতে পারবো কিন্তু তা কিন্তু নয়। মন্ত্রী মহোদয়ের কথার সাথে আমি শুধু একটু সংযুক্ত করব যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিগুলোই কিন্তু আমরা এখানে অনুসরণ করতে যাচ্ছি, এবং আমরা যদি অপেক্ষা করি আমাদের সম্পূর্ণ পরীক্ষার জন্য কবে আবার পরীক্ষার সময় হবে, আমরা যেগুলো ইন্টারন্যাশনাল পরীক্ষা আছে এবং প্রতিবেশী দেশগুলোতে কিন্তু তারা একটা মূল্যায়নের ভিত্তিতে সেই স্টেপটা নিয়ে ফেলেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আন্তর্জাতিকভাবে, এবং যে এটা সারা পৃথিবীব্যাপী একটা বিষয়, এটা শুধুমাত্র যে আমরা এইভাবে মূল্যায়ন করছি সেটা নয়, আমরা এটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস দেখে আমাদেরকে টেকনিক্যাল কমিটি সেটা পূর্ণাঙ্গ মূল্যায়নটা কিভাবে করা হবে সেটা জানানো হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার মীর জসিম আপনাকে সরাসরি একটা কোশ্চেন করতে চায়। জি বলেন। নিশ্চয়ই। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ একটি দীর্ঘদিনের একটি সমস্যা সমাধান করবার জন্য। মাননীয় উপমন্ত্রী বলে ফেলেছেন আসলে আমার প্রশ্নটার উত্তরটি, যে এই যে আপনারা যে গড় বিষয়টি করবেন
রেজাল্টটি ঘোষণা করবেন, সেটি আন্তর্জাতিকভাবে আমাদের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করবার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টি আপনারা দেখলে মনে হয় আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে। জি, অবশ্যই এটি দেখা হবে, এবং তার থেকে বড় কথা হলো যে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় কিন্তু তারা যেটি করেছে, কেউ প্রেডিক্টেড গ্রেড করেছে, কেউ আগের পাবলিক এক্সামিনেশনের ফলাফল দেখে করেছে। কাজেই আমাদের এটি নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে কোথাও আমাদের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবার কোনো কারণ নেই। আরেকটি বিষয় হচ্ছে যে আন্তর্জাতিকভাবে কিন্তু এক এক দেশের আবার এক একটা এন্ট্রান্স এক্সামিনেশন থাকে মন্ত্রী মহোদয়, সেটা আমাদের সাংবাদিক বৃন্দে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে মার্কিন যুক্তরাজ্য রাষ্ট্রের জন্য যেমন স্যাট এর একটা প্রভিশন থাকে, স্যাট এক্সামিনেশন দিতে হয়, স্পেসিফিক এক্সামিনেশন দিতে হয়। তো এবং আমাদের দেশেও কিন্তু এন্ট্রান্স এক্সাম ইউনিভার্সিটি লেভেলে কিন্তু অ্যাডিশনালি আবার দিতে হবে। তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কিন্তু আমাদের এই টেকনিক্যাল কমিটি আবার আলোচনা করে সেই পরবর্তী প্রক্রিয়াটা আমরা সেটা নিরূপণ করব। কিন্তু এখানে ডিসক্রিমিনেটেড হওয়ার কোনো সম্ভাবনা একেবারেই কম, যেহেতু বিষয়টা বৈশ্বিক। জি, আর আমরা আমাদের টেকনিক্যাল কমিটির যে গঠনটা দেখলেন তাতেও নিশ্চয়ই বুঝেছেন যে আমরা সাধারণ বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আমাদের যে মেডিকেল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তাদের বিভিন্ন শিক্ষার প্রতিনিধিরা এখানে আছেন। তো তারা এই বিভিন্ন ক্ষেত্রে ভর্তির বিষয়টিও তারা কিন্তু বিবেচনায় নেবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, ভোরের কাগজ পত্রিকার সিনিয়র সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য। জি, নিশ্চয়ই। জি আপা, আদাব। জি, আদাব। আমার দুটো প্রশ্ন ছিল। আপনি আগের মত বিনিময় সভায় আপনি বলছিলেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি আমরা কোনো কারণে নাও নিতে পারি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা তো থাকলোই, তাহলে কি আমরা ওইভাবে আমরা এগুচ্ছি যে তাদের সশরীরে মূল মেধা যাচাইটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গিয়ে হবে? এক। আর 2 নাম্বার হচ্ছে যে পরামর্শ কমিটি করা হয়েছে, সেই কমিটি কতদিনের মধ্যে প্রতিবেদনটা দেবে? এখানে শুধু বিভাগ পরিবর্তনের বিষয় থাকবে না, সার্বিক মূল্যায়নের একটা টার্মস অফ রেফারেন্সও থাকবে? ধন্যবাদ। না, সার্বিক মূল্যায়নের বিষয়টা আমি আগেই বলেছি যে সার্বিক মূল্যায়নের সিদ্ধান্তটা আমরা নিয়েছি। এই পরামর্শ কমিটি আমাদেরকে এই যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রে কি হবে সেটি তারা বলবেন, এবং তারা একই সঙ্গে এই ভর্তি পরীক্ষার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ব্যাপারেও তারা আমাদেরকে পরামর্শ দিতে পারবেন। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে গিয়েই মেধা পুরোপুরি যাচাই হবে, এটি আবার আচ্ছা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরীক্ষাতে গিয়েই মেধা পুরোপুরি যাচাই হবে সে কথা যদি এখন আমি বলি, আমি কি এখন নিশ্চয়তা দিতে পারি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটিও সশরীরে হবার মতো পরিস্থিতি হবে? না, আপনি যেহেতু জানুয়ারিতে অভিজিৎ আমাকে জিজ্ঞেস করছেন, কিন্তু আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে এরকম পরিস্থিতি হয়ে যাবে যে সশরীরে সবাই পরীক্ষা দিতে পারবেন? হ্যাঁ, আমরা যেটি আশা করছি যে পরিস্থিতির আমরা আরো উন্নতি হবে এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে, এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো কি পদ্ধতিতে নেওয়া হবে সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাই এবং বিশ্ববিদ্যালয় তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই আমরা হয়তো কথা বলবো, এবং তার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবেন। কাজেই এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবার কি আচ্ছা, বিশ্ববিদ্যালয় ভর্তির সেটি কিভাবে হবে, কিভাবে তারা মূল্যায়নটি করবেন সেটি সম্পর্কে কিন্তু এখন কোনো বলার সমীচীন নয়। আমি এটুকু বলতে পারি যে আমরা এখন এই যে আমাদের দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল, কোথাও কোথাও উদ্বেগ ছিল, কোথাও কোথাও উৎকণ্ঠা ছিল, আমাদের পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পড়বো আর কতদিন পড়বো, এরকম নানান স্বাভাবিক। আমরা তো প্রত্যেকে আসলে জীবনের একটা পর্যায়ে এই রকম পরিস্থিতি মানে পরীক্ষা নিয়ে উৎকণ্ঠার বিষয়টা বোঝার মতো তো সময় পার হয়ে এসেছি। কিন্তু আমরা সবাই জানি যে পিতামাতাদেরও একটা উৎকণ্ঠা ছিল। তো সেই জন্য প্রতিবেদনটা কবে দিবে আপা? এই প্রতিবেদনটা এটি তারা এখনই বসে তারা দেবেন। আমরা আশা করছি যে তারা
সবকিছু বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে, এবং আমরা আশা করছি নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা তাদের কাছ থেকে পূর্ণাঙ্গ পরামর্শ আমরা পেয়ে যাব, এবং আমরা ফলাফল এই ডিসেম্বরের মধ্যেই আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। ডেইলি স্টার পত্রিকা মহিউদ্দিন ভাই আছেন? আপনি মনে হয় একটা প্রশ্ন করতে চেয়েছিলেন। ডেইলি স্টার পত্রিকা মহিউদ্দিন ভাই, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। ধন্যবাদ ভাই। আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম অন্যরা করে ফেলেছেন, সো আমি এই প্রশ্নটা করতে চাচ্ছি না। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি যদি ওই চ্যাটে থেকে ওইখান থেকে যদি কোনো জি, আমি ওখানে প্রশ্ন দেখছিলাম। আচ্ছা, আরেকটি প্রশ্ন করেছেন যে যারা গত বছর অকৃতকার্য হয়েছিল এইচএসসি পরীক্ষায় এক বিষয় বা দুই বিষয় বা সকল বিষয়ে, তাদের ক্ষেত্রে ফলাফলে কি আসবে? আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাদেরকেও তাদের জেএসসি এবং এসএসসির ভিত্তিতেই তাদের মূল্যায়নটিও করে দেব, এবং তারাও তো আবার বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ওই অন্যদের সকলের সঙ্গে একই ধরনের মূল্যায়নের সম্মুখীন হবেন। বলেন, আমার আগের উত্তরটি কি শোনা গেছিল? জি স্যার, শোনা গেছে স্যার। আচ্ছা, কারণ এটাতে অনেক রকম কিছু হচ্ছে, বারবার অনেক রকমের। স্যার, ওই টেলিভিশনে লাইভ করার সুবিধার্থে আমরা এটাকে স্ক্রিন শেয়ার দিয়েছিলাম, যার কারণে ওনারা অনেকেই ওনাদের নিজেদের মতো করে স্ক্রিন শেয়ার দেওয়ার কারণে আমাদের স্ক্রিনে মাঝে মাঝে অন্য স্ক্রিন চলে আসছে আর কি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার মনে হয় জার্নালিস্টরা, ম্যাক্সিমাম জার্নালিস্ট এখন তারা নিউজ করার জন্যই ব্যস্ত হয়ে পড়েছেন। সেক্ষেত্রে তেমন কিছু পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে মাননীয় উপমন্ত্রী মহোদয় যদি কিছু বলেন বা আমাদের সচিব স্যার কিছু বলেন, যে আমরা শেষ করতে পারি আর কি স্যার। আচ্ছা, তাহলে ওনাদের আর কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমরা, আচ্ছা, আমাদের তো একই সঙ্গে আরো কিছু বিষয় ছিল, সেটা হলো যে আমাদের মাধ্যমিক পর্যায়ে আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের বার্ষিক মূল্যায়নটি কিভাবে হবে, এটি নিয়েও আমাদের সংবাদ মাধ্যমের তাদের প্রশ্ন আগে ছিল। তো আমরা সেই বিষয়েও কি এখন আপনাদেরকে বলে দেব? বলে দেন। মন্ত্রী মহোদয়, আমরা মনে হয় এটা ওনাদের প্রশ্নের ভিত্তিতে পরবর্তীতে আবার বললে ভালো হবে। তাহলে পরে, কারণ ওনারা মনে হচ্ছে না এখন আর এটা নিয়ে আগ্রহী বিশেষ, আমরা সেই জন্য আলাদাভাবে একটা আবার ওনাদের সঙ্গে বসে সেটি আমরা জানিয়ে দেব। জি, ওইটাই ভালো হবে স্যার। ওনারা এখন এই নিউজটা এখন সব এইচএসসি নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। জি, ঠিক আছে। আজকের মতো মন্ত্রী মহোদয়, আজকের এই সমাপ্তি আলোচনা ব্রিফিং এখানে সমাপ্ত করে দিলে ভালো হবে, এবং এটা এখন ন্যাশনালি এটা সবচেয়ে বেশি ফোকাস, যেহেতু আমরা আমাদের সাংবাদিকবৃন্দ, আমাদের যারা এখানে সংযুক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এখানে করার জন্য। আমার আর বলার কিছু নেই। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আজকের এই প্রেস ব্রিফিং এখানেই আমরা সমাপ্ত করছি। আপনাদের সকলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, আসসালামু আলাইকুম। খায়র সাহেব, করে দেন, এন্ড করে দেন। ব্রো, কই আপনি? ঠিক আছে স্যার, এন্ড করে দিচ্ছি স্যার। ওটা এখন আচ্ছা, আসেন, একটা প্যাকেজ বানাইতে হবে। জি স্যার, এখন ওই যে সবাই তো নিউজ করা নিয়ে ব্যস্ত। ঠিক আছে, তাহলে এখন আর দরকার নাই। খায়র সাহেব, আপনি হোস্টকে বলেন যে মিটিং এন্ড করে দিতে। আচ্ছা, ঠিক আছে স্যার। জি স্যার, হোস্টকে বলেন মিটিং এন্ড করে দিতে।
হ্যালো ভাই শেষ করে দেন শেষ